ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে 2025 সালে ইরান অন্তত 1000 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে 64 জনকে ফাঁসি দিয়েছে, প্রতিদিন গড়ে 9 জনেরও বেশি। আগের বছর যেখানে 975 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান, কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর বৃত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বাবাক শাহবাজি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের আইআরজিসি আরও 8 জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল। সংখ্যার খেলা না শক্তির গল্প? 21,000 মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে, তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে 100 জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ। তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসির দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। 3 দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হলো মৃত্যুর সাথে চুক্তি করা। আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক। যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলের ইতিহাসের ক্যালেন্ডারে এই দিনটি লিখে রাখা যাবে, সবচেয়ে ভয়ঙ্কর 24 ঘন্টা। হঠাৎই যেন মৃত্যু নেমে এলো গাজার রাফা থেকে শুরু করে পশ্চিম তীর জর্ডান সীমান্ত পর্যন্ত। দক্ষিণ গাজার রাফা। ভোরের আধারে অগ্রসর হচ্ছিল ইসরায়েলি বাহিনী। সামনে হামাস পেতে রেখেছিল নীরব মৃত্যু ফাঁদ। মুহূর্তেই বিস্ফোরিত হলো রোড সাইড বোমা। ছিন্ন ভিন্ন হলো আইডিএফের হ্যান্ডি। জ্বলে উঠল আগুন, আর সেখানেই শেষ হলো 4 সেনার জীবন। তাদের মধ্যে একজন অফিসার, 3 জন সৈনিক। সবাই ছিলেন সম্মানিত প্যারাট্রুপার, গলানি কমান্ডো আর কিংবদন্তি সাইরেত মাক্কাল ইউনিটের সদস্য। আরও 3 জন গুরুতর আহত, একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইডিএফের বিবৃতিতে বলা হলো, রাফা এলাকায় ডেকাল ব্যাটালিয়নের অভিযানকালে 4 সেনা শহীদ হয়েছেন। তারা অফিসার প্রশিক্ষণ স্কুলের সদস্য ছিলেন। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। পথ পরিষ্কার করছিল এক আর্মার্ড বুলডোজার, কিন্তু বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হলো হ্যামভি। এটি ছিল গত 10 দিনে গাজায় প্রথম বড় ক্ষয়ক্ষতি। তবু ইসরায়েলি বাহিনী জানালো অভিযান থামবে না। রাফার জেনিনা এলাকায় হামাসের ঘাঁটি ধ্বংস করতে তাদের অগ্রযাত্রা চলবে। আইডিএফ প্রধানের দাবি, হামাস বড় পরাজয়ের মুখে। যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে এসেছে। গিদিয়নের রথ অভিযানে লক্ষ্য হলো জিম্মিদের মুক্তি আর হামাস শাসনের পতন। একই দিনে আরেক মঞ্চে ঘটল ভয়ঙ্কর নাটক। পশ্চিম তীর জর্ডান সীমান্তের অ্যালেন বি ক্রসিং। একজন ট্রাক চালক, যিনি গত 3 মাস ধরে গাজার উদ্দেশ্যে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন, হঠাৎ পরিণত হলেন আত্মায়ীতে। প্রবেশপথে পৌঁছে হঠাৎই গুলি চালালেন তিনি। গুলি আটকে গেলে বের করলেন ছুরি। শুরু হলো ছুরিকাঘাত। মুহূর্তেই লুটিয়ে পড়লেন 2 ইসরায়েলি সেনা।
পরে গুলিতে নিহত হন সেই চালক। ইসরায়েলি সেনাবাহিনী জানালো একজন সন্ত্রাসী এলএনবি ক্রসিংয়ে ট্রাক নিয়ে প্রবেশ করে গুলি চালিয়েছে। 2 জন নিহত হয়েছেন। ঘটনার পর জর্ডান বলেছে এটি মানবিক সাহায্য মিশনের জন্য হুমকি। তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল সঙ্গে সঙ্গে জর্ডান থেকে সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। নতুন করে কঠোর নিরাপত্তা যাচাই ছাড়া আর কোনো মানবিক সাহায্য ঢুকবে না। এই ক্রসিং আগেও রক্ত দেখেছে। গত বছর এখানেই জর্ডানীয় এক হামলাকারী 3 ইসরায়েলিকে হত্যা করেছিল। এবারও যেন ইতিহাস পুনরাবৃত্তি হলো। একদিনে 2 মঞ্চ, গাজার রাফা আর পশ্চিম তীরের সীমান্ত। মোট 6 সেনা প্রাণ হারালো। এক পাশে বোমার দহনে পুড়ল, অন্য পাশে ছুরিকাঘাত। আইডিএফের দাবি শেষ বিজয় ঘনিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যদি বিজয় এতই ঘনিয়ে আসে তবে কেন প্রতিদিনই সেনা হারাচ্ছে তারা? গাজা হবে কবরস্থান, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজা সিটির আকাশে ধোঁয়া, রাস্তায় গর্জে ওঠা ট্যাঙ্কের শব্দ। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হামাস স্পষ্ট জানিয়ে দিল, গাজা হবে তোমাদের কবরস্থান। হামাসের সতর্কবার্তা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড হিব্রু ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজা সিটিতে আরও অগ্রসর হয় তবে এর মূল্য হবে ভয়াবহ। বন্দীদের ভাগ্য সরাসরি নির্ভর করছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর। যোদ্ধারা ইতিমধ্যেই পাড়া মহল্লায় অবস্থান নিয়েছে, মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত। এ যেন যুদ্ধক্ষেত্রের ভেতর থেকে আসা মৃত্যুর অঙ্গীকার। 6 সৈন্যের মৃত্যু যুদ্ধের গতি পাল্টে দিল। 18 সেপ্টেম্বর আলাদা ঘটনায় নিহত হলো 6 ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজার রাফাতে 4 জন মারা গেলেন বুলডোজার এগোনোর সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে। পশ্চিম তীরের একটি সীমান্ত ক্রসিংয়ে জর্ডানের এক বাসিন্দা গুলি চালিয়ে হত্যা করল আরও 2 সৈন্যকে। এ যেন ইসরায়েলের আক্রমণের মাঝেই একের পর এক টুইস্ট। গাজায় আগুনের বৃষ্টি। ইসরায়েলি বিমান হামলায় 33 জনের মরদেহ একসাথে পৌঁছালো আল শিফা হাসপাতালে। ফোন, ইন্টারনেট বন্ধ, মানুষ অন্ধকারে বন্দী। ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে, কিন্তু প্রতিটি গলি যেন এক একটা ফাঁদ। রাফার ধ্বংসস্তূপে লুকানো প্রতিরোধ। সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি স্বীকার করেছেন, রাফা দখল করার দাবি 2 বার করা হলেও হামাস এখনও ভেতরে সক্রিয়। তারা ধ্বংসস্তূপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। 3টি পৃথক গুলিযুদ্ধ, এক মারাত্মক রাস্তার বোমা হামলা, সব মিলিয়ে ইসরায়েলের অপ্রতিরোধ্য শক্তিকে বারবার আঘাত করছে গেরিলা কৌশল। অক্টোবর থেকে বদলে যাওয়া যুদ্ধ। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের চিত্র ভিন্ন। হামাস চালিয়েছে হঠাৎ আক্রমণ, অপারেশন আল আকসা স্টর্ম। ইসরায়েলের শত শত ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। সুড়ঙ্গ নেটওয়ার্ক, অ্যাম্বুশ আর বিস্ফোরক দিয়ে হামাস বদলে দিয়েছে যুদ্ধের নিয়ম। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন এমন এক ব্যয়বহুল যুদ্ধে আটকে গেছে যার শেষ নেই, নিশ্চিত জয় নেই। ইসরায়েলের ট্যাঙ্ক যখন গাজার রাস্তায় ঢোকে তখন ভেতর থেকে লুকানো প্রতিরোধকারীরা উঠে আসে ছায়ার মতো। বিস্ফোরণ কাঁপিয়ে দেয় ধ্বংসস্তূপ, ধোঁয়ার ভেতর মিলিয়ে যায় যোদ্ধারা। গাজার মানুষ হয়তো ঘর হারাচ্ছে, পরিবার হারাচ্ছে, কিন্তু প্রতিরোধ থামছে না। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে যেন আবারও জন্ম নিচ্ছে নতুন যোদ্ধা। হামাস শেষ অস্ত্র পর্যন্ত লড়বে, আত্মসমর্পণ করবে না। এই ঘোষণার ভিতরে লুকিয়ে আছে যুদ্ধের আসল টুইস্ট। ইসরায়েল চাইলেও গাজাকে ধ্বংস করে দিতে পারছে না, বরং গাজাই তার কবরস্থানে পরিণত হওয়ার হুমকি দিচ্ছে। এই লড়াই কোথায় গিয়ে থামবে? শান্তির টেবিলে, নাকি গাজার ভাঙা ইট পাথরের ভেতরেই শুরু হবে নতুন এক ইতিহাস? এটাই গাজার যুদ্ধ, যেখানে প্রতিটি গলি এক যুদ্ধক্ষেত্র, আর প্রতিটি সৈন্য জানে সামনে হয়তো অপেক্ষা করছে কবরস্থান। তেহরানের নতুন ঘূর্ণিঝড়, ইরান উঠছে দখলদারদের ঘুম হারা। যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে তেহরানের আকাশে। ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক, আকাশ প্রতিরক্ষার নতুন নকশা আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে এবার ইরান প্রস্তুত। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন।
তার কণ্ঠ ছিল দৃঢ়, চোখে আগুন। আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমেরিকা বা ইসরায়েল কেউই এবার আক্রমণ করার চিন্তা করুক না। এ যেন এক নতুন ইরানের আগমনী সুর, অতীতের ক্ষত বর্তমানের আগুন। 1980 সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে। সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল। ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না। আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে? ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে। শুধু ইসরায়েলই নয়, আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল, তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল দুই দখলদার শক্তি। নতুন দুর্গ, নতুন হুঁশিয়ারি। এখন ইরান শুধু প্রস্তুত নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষার ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার। মুসাফি গর্জে উঠলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব। ইরানের জাগরণ, দখলদারদের আতঙ্ক। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তব এখন উল্টো। তেহরান জেগে উঠেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্র, সীমান্তে সেনাদের পদশব্দ, সবকিছু মিলে যেন ঘোষণা করছে নতুন এক যুগের সূচনা। বর্তমানে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক দুর্গ, যেখানে প্রতিটি ইট বসানো আছে প্রতিরোধের ইতিহাস দিয়ে। প্রশ্ন এখন একটাই, কে সেই বোকা যে আবার আগ্রাসনের দুঃসাহস দেখাবে? রিয়াদে স্বাক্ষরিত চুক্তি, মুসলিম বিশ্বের নতুন ঝড়। কাতারে হামলা, আর সেই হামলাই পাল্টে দিল গোটা মুসলিম বিশ্বের সমীকরণ। যে দেশগুলো এতদিন বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়েছিল, তারা বুঝে গেল এবার আর আলাদা থাকা সম্ভব নয়। ইসরায়েল যখন কাতারে আগুন ছড়ালো, সেই মুহূর্তে উপসাগরের বুকে জন্ম নিল ভয়। ভারত যখন পাকিস্তানের দরজায় ইসরায়েলকে নিয়ে এলো, তখন রিয়াদও বুঝল সময় ফুরিয়ে আসছে। নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটনের ভরসায় থাকা মানে আত্মহত্যা। তাই নড়ে চড়ে বসল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রিয়াদের রাজপ্রাসাদে এক ঐতিহাসিক দৃশ্য। এক পাশে সৌদি যুবরাজ, অন্য পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুজনের হাতে কলম, সামনে টেবিলে রাখা এক অভূতপূর্ব সমঝোতা। সেই চুক্তিতে লেখা রইল, এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন। এবার থেকে সৌদি আরব আর পাকিস্তান কেবল বন্ধু নয়, অভিন্ন প্রতিরক্ষা অংশীদার। প্রতীক নয়, বাস্তব। একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানালেন, এটি কেবল প্রতীকী নয়, বাস্তবে প্রয়োগযোগ্য চুক্তি। যে কোনো হুমকির জবাব দিতে এখন ব্যবহার হবে সব সামরিক উপায়। কেন এমন তাড়া? উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার দিকে। সেই হামলা কেবল কাতার নয়, গোটা উপসাগরকে আতঙ্কিত করেছে। রিয়াদ বুঝেছে আর একা দাঁড়িয়ে থাকা যাবে না। সৌদি পাকিস্তানের পুরনো সম্পর্ক নতুন রূপ। পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয়। একসময় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রিয়াদের সন্ত্রাস বিরোধী বাহিনীর প্রধান হিসেবেও কাজ করেছেন। বহুবার ইসলামাবাদকে আর্থিকভাবে সাহায্য করেছে রিয়াদ। এবার সেই পুরনো সম্পর্ক পেল নতুন মাত্রা। শেহবাজ শরীফ হাসিমুখে বললেন, এটি শুধু প্রতিরক্ষার চুক্তি নয়, এটি ভ্রাতৃত্বের প্রমাণ। পাকিস্তানের ভেতর উচ্ছ্বাস। বিশ্লেষকদের মতে এই চুক্তি পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করবে। বিশেষ করে সীমান্তে ভারতের সঙ্গে টানটান উত্তেজনার সময় এটি ইসলামাবাদের জন্য বাড়তি ঢাল। ইরানের ছায়া, শক্তির অন্য নাম। কিন্তু এই ছবির ভেতরে লুকিয়ে আছে আরেক গল্প। মধ্যপ্রাচ্যের প্রকৃত শক্তি প্রদর্শন করেছে ইরান। গত জুনে ইসরায়েল হঠাৎ হামলা চালিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচিতে, কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছিল ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুই দখলদার দেশকে যুদ্ধবিরতিতে ফিরতে হয়েছিল। এই স্মৃতি এখনও তাজা। উপসাগরের প্রতিটি প্রাসাদে, প্রতিটি সেনা ঘাঁটিতে ঘুরে বেড়াচ্ছে তেহরানের নাম। সৌদি পাকিস্তানের চুক্তি তাই শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঢাল নয়, বরং ইরানের শক্তির প্রতিধ্বনিও। এক দখলদারকে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে ইরান। এবার সেই পথে হাঁটছে রিয়াদ, ইসলামাবাদ। কয়েক বছর আগে সৌদি আরব যখন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক সহযোগিতার চুক্তি নিয়ে কথা বলছিল, তখন গাজায় রক্তপাত থামাতে না পারায় সব আলোচনা থেমে গিয়েছিল।
আজ সেই একই রিয়াদ মুখ ফিরিয়েছে পশ্চিম থেকে, হাত বাড়িয়েছে পূর্বের এক মুসলিম শক্তির দিকে। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে মার্কিন নীতির টালমাটাল অবস্থা। সব মিলিয়ে রিয়াদ ও ইসলামাবাদের হাত মেলানো হলো এক নতুন অধ্যায়ের সূচনা। সৌদি প্রাসাদের দেয়াল আজ সাক্ষী হলো এক ঘোষণা, আমরা আর একা নই, আমরা একসাথে। কিন্তু আসল প্রশ্ন থেকে যাচ্ছে, এই জোট কি সত্যিই উপসাগরের শান্তি রক্ষা করবে? কাতারের সম্মেলন শেষ, আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল। মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো, একসাথে থাকার শপথ নিল। কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধবিমান আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে। হোদেইদা, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর, সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড়। প্রশ্ন জাগে, ইসলামিক সম্মেলন তবে অকার্যকর? দোহা থেকে সতর্কবার্তা গিয়েছিল, মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল, কিন্তু তেল আবিব যেন কর্ণপাত করল না, উল্টো আগুন ছুড়ে দিল ইয়েমেনের দিকে। আইডিএফ গর্ব করে ঘোষণা করল এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। তাদের দাবি হোদেইদা ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র পাচারের ঘাঁটি হিসেবে। সেই অস্ত্র দিয়েই হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের বুকে। কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরার রিপোর্ট ভিন্ন ছবি আঁকে। তারা বলছে 12 দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো। সাধারণ মানুষকে আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলেন, হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথি মুখপাত্র জানালেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে। ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া, এক যুদ্ধে দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গ ভুলে গেলে চলবে না, কেন ইসরায়েল এত আক্রমণাত্মক? কারণ হুথিরা থেমেনি। 18 মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে 84টি ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন। এর মধ্যে কিছু ইসরায়েল ঠেকিয়েছে, কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে। গত সপ্তাহেই দুনিয়াকে চমকে দিয়ে হুথির ড্রোন রামন বিমানবন্দরে আঘাত এনেছিল। 13ই সেপ্টেম্বর তারা ছুড়েছিল ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, লক্ষ্য তেল আবিবের দিকে। হুথিদের অঙ্গীকার স্পষ্ট, তারা বলছে যতদিন গাজার রক্ত ঝরবে ততদিন ইসরায়েলের আকাশে হুথিদের আগুন ঝরবে। এ যেন দাবা খেলার বোর্ড। একদিকে আধুনিক প্রযুক্তি, মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল, অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা, হাতে ক্ষেপণাস্ত্র, হৃদয়ে শহীদ হওয়ার শপথ। চিত্রটা সিনেমার মতো। আকাশে ইসরায়েলি F-35 গর্জন করছে, মাটিতে হুথি প্রতিরক্ষা ভেদ করে ছুটে চলেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বন্দর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, কিন্তু ইয়েমেনিরা থামেনি। আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয়, এটি এক প্রতীক, এক প্রতিরোধ, এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনও ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে। শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তির, এটি সাহসের, এটি প্রতিরোধের ইতিহাস। হোদেইদার বন্দরে ধোঁয়া উঠছে, কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে জ্বলছে আগুন। এই যুদ্ধ থামবে না। গাজার জন্য, মুসলিম উম্মার জন্য, ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন, যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ, আগ্রাসন আর ধ্বংস। আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ, কিন্তু সেই দোহাকেও ছেড়ে দেয়নি দখলদাররা। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে 5 জন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকেই আঘাত করেনি, এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে।
আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সৌদি আরব, কুয়েত কিংবা আমিরাত কি আর নিরাপদ থাকবে? ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলো ভাবছে একত্রে সামরিক জোট গঠনের। নাম উঠছে ইসলামিক আর্মি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি। ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে, তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি। তার মতে, যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত, তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না। ইতিহাস বলছে এই ধারণা নতুন নয়। 1 দশক আগে মিশরও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহায় হামলার পর সবকিছু যেন নতুন করে বদলে যাচ্ছে। চলমান দোহা সম্মেলনে আবারও জোরালোভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গড়তে হবে। এবার বিষয়টি শুধু আলোচনা নয়, অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে। তবে এখানে আরেকটি ধাক্কা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে। সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে, একই দ্বিধায় রয়েছে সৌদি, কুয়েত, ওমান। যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে। কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সত্যিই পারবে একসাথে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে, নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব? আজকে দোহা, আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত। ঐক্য নাকি ভাঙন? এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা অস্তিত্বের। এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না। ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত আকাশে বাজছে প্রতিশোধের গান। যখন হুথিরা আঘাত খায়, তারা অপেক্ষা করে না, সময় নষ্ট হয় না। শত্রু আঘাত করে, ততক্ষণে হুথি বাহিনী প্রস্তুত। এই রীতি এবারও ব্যতিক্রম হয়নি। ইসরায়েলে হঠাৎ বেজে উঠল সাইরেন। কেন্দ্রীয় ইসরায়েল থেকে জেরুজালেম শব্দটি ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। মানুষ দৌড়াচ্ছে, জানে এটি বিপদের বার্তা। মুহূর্তে সেই আশঙ্কা সত্যি হলো। ইয়েমেন থেকে ছুটে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা সক্রিয়। আকাশ জুড়ে আগুনের রেখা, যুদ্ধের রং। আয়রন ডোমের আলোয় চেয়ে থাকা প্রতিরক্ষা। আইডিএফ জানালো হামলা থামানো হয়েছে, কিন্তু প্রতিশোধের তীব্রতা ছিল অনিবার্য। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা বর্ষণ করেছিল। অভিযোগ ছিল এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে, যা পরে ইসরায়েলের দিকে ছোড়া হয়। কিন্তু হুথিরা শূন্যে তাকায়নি, তারা আকাশেই জবাব দিয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছিল, বন্দর খালি করুন, নিরাপদে থাকুন। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রত্যক্ষদর্শীরা জানায় মাত্র 10 মিনিটে 3টি ডক ধ্বংস। বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। নারী ও শিশু সহ বেসামরিক মানুষ প্রাণ হারায়। আলমাসিরা জানায় একদিনে ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে। কিন্তু হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করছে, আমরা হার মানব না। টুইস্ট আসে প্রতিশোধের গল্পে। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য। সেই ক্ষতি প্রতিহত করতে হুথি ক্ষেপণাস্ত্র ছুটে আসে। নতুন হামলাকে অনেকে ধারাবাহিক প্রতিশোধ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দেন, যতবার তারা আঘাত করবে ততবারই মূল্য দিতে হবে। কিন্তু প্রশ্ন, মূল্য দিচ্ছে কে? 14 দিনে হুথিরা অন্তত 212 বার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। লোহিত সাগরের রমন বিমানবন্দর, যেখানে হুথি ড্রোন বিস্ফোরিত হয়, আহত হয় অন্তত 2 জন। বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ, শহর কেঁপে ওঠে বিস্ফোরণে। হুথির ভাষ্য স্পষ্ট, এটি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে। মাঝে মধ্যেই আঘাত করছে বাণিজ্যিক জাহাজও। ইসরায়েল যতই আঘাত হানুক, হুথিরা জবাব দেবে সাথে সাথে। এটি শুধু ইয়েমেনের লড়াই নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটাই মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে, একটি সত্যিকারের যুদ্ধের গল্প, যেখানে আকাশে মাঠ, প্রতিরক্ষা ও প্রতিশোধী গান।
হুথি শক্তি মানে সাহস, প্রতিরোধ এবং প্রতিশোধের ধারাবাহিকতা। এবারও তারা থামবে না।